শ্রোতা বন্ধুরা, আচ্ছন্ন রাতের নির্জন নিস্তব্ধতা, যখন ঘড়ির কাঁটা ঠিক 10টাকে স্পর্শ করে, তখনই খুলে যায় বাস্তবতার আরেকটি দরজা, যেখানে লুকিয়ে আছে অতীতের অভিশপ্ত নিঃশ্বাস, বর্তমানের অমীমাংসিত রহস্য আর ভবিষ্যতের হিমশীতল সতর্কবার্তা। আপনারা এখন শুনতে যাচ্ছেন অশরীরীর সেই বিশেষ মুহূর্ত, যেখানে রাতের নিস্তব্ধতা ভেঙে বেরিয়ে আসে বাস্তবতার চেয়েও বেশি বাস্তব কিছু ঘটনা। মনে রাখবেন, রাত 10টা মানেই অশরীরীর রাত। আর আমাদের ফেসবুক পেজে রাত 11টায় দেখা হবে আরও গভীর, আরও বিস্তারিত এক আতঙ্কের মুখোমুখি। আজকের এপিসোড 55। আজ আমি আপনাদের শোনাব ব্যতিক্রমধর্মী এমন দুটি ঘটনা, যেগুলো শোনার পর আপনার ঘরের কোণে পড়ে থাকা ছায়াগুলো সন্দেহের দৃষ্টিতে দেখবেন। আপনার জানালার বাইরের অন্ধকার যেন শুধু অন্ধকার নয়, যেন অসংখ্য চোখ। আজকের প্রথম ঘটনাটি এসেছে ঠাকুরগাঁও জেলার এক গহীন গ্রাম থেকে, যেখানে একটি মহিষের গাড়ি শুধু একটি যানবাহন নয়, হয়ে উঠেছিল মৃত্যুর রথ। আর দ্বিতীয় ঘটনাটি কিশোরগঞ্জ জেলার মিঠামইমের এক নিভৃত পল্লীতে ঘটে যাওয়া সেই ঘটনা, যেখানে সত্যি আর কল্পনার সীমানা মুছে গিয়েছিল। প্রতিটি ঘটনা এতটাই বিস্তারিত, এতটাই গভীরে যাবে যে আপনি শুনতে শুনতে নিজেই সেই জায়গায় উপস্থিত হয়ে যাবেন। তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক। ঘটনা শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, যারা এখনও অশরীরী পরিবারে যুক্ত হননি, তারা প্লিজ সাবস্ক্রাইব বাটন ও পাশের বেল আইকন টিপে অল নোটিফিকেশন অন করে নিন। কারণ আজকের ঘটনাগুলো এতটাই ভয়ঙ্কর যে শুনে আপনি হয়তো আর ফিরে আসার সাহস পাবেন না। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইবার, তারা আজকের ঘটনায় রেটিং দিতে লাইক বাটনে ক্লিক করুন এবং কমেন্টে লিখুন, আমি প্রস্তুত, যদি আপনি আজকের আতঙ্ক সহ্য করার সাহস রাখেন। প্রথম ঘটনা, ঠাকুরগাঁওয়ের মহিষের গাড়ি, যে গাড়িতে উঠলে মানুষ ফিরে আসে না। প্রথম ঘটনাটি আমাদের পাঠিয়েছেন মোহাম্মদ রফিকুল ইসলাম। রফিকুল ভাই ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার প্রত্যন্ত নিশ্চিন্তিপুর গ্রামের বাসিন্দা। অসংখ্য ধন্যবাদ রফিকুল ভাইকে তার সাহসের জন্য, এই কলঙ্কিত ইতিহাস আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। এই ঘটনাটি শুধু একটি মহিষের গাড়ির নয়, এটি একটি পুরো গ্রাম, 3টি পরিবার এবং সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে ওঠা এক ভৌতিক উপাখ্যান, যা 1990 সালের দশক থেকে শুরু হয়ে 2024 সালের এই জানুয়ারি মাস পর্যন্ত তার ভয়াল থাবা বিস্তার করে চলেছে। রফিকুল ভাইয়ের ভাষায় ঘটনাটি বলছি। গ্রামের নাম নিশ্চিন্তিপুর। নামটি যতটা শান্তিময়, এর ইতিহাস ততটাই অশান্ত। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে ছোট্ট একটি খাল, যার পাড় ধরে চলাচলের একমাত্র উপায় ছিল সেই কুখ্যাত মহিষের গাড়িটি। গাড়িটির মালিক ছিলেন এক কালো মনের মানুষ, নাম করিম শেখ। লোকটি ছিল অত্যাচারী, লোভী আর নিষ্ঠুর। তার মহিষ জোড়ার নাম ছিল কাঁকড়া আর বিক্রম। ঘটনাটি শুরু হয় 1994 সালের অক্টোবর মাসে। গ্রামেরই 3 গরিব কৃষক মোবারক, সোহরাব ও জামাল করিম শেখের কাছ থেকে ধার নেয় মাত্র 2 মণ ধান। সময় মতো ধান শোধ করতে না পারায় করিম তাদের উপর চরম ক্ষিপ্ত হয়। এক রাতে, ভরা অমাবস্যা, করিম শেখ সেই 3 কৃষককে তার মহিষের গাড়িতে তুলে নেয়, এই বলে যে সে তাদের একটা কাজে নিয়ে যাবে, কাউকে কিছু না বলতে। গাড়িতে ওঠার পর করিম গাড়ির চারপাশে একটা পুরনো মোটা কাঁথা ঝুলিয়ে দেয়, যাতে বাইরে থেকে কেউ দেখতে না পায়। রফিকুল ভাই তার দাদুর কাছ থেকে শোনা সেই বিবরণ দিলেন। দাদু বলতেন, সেই রাতে মহিষ দুটো এমন ভয়ঙ্কর চিৎকার করছিল যেন তাদের পেটে ছুরি দিচ্ছে। গাড়িটি রাত 11:30টার দিকে খালের দিকে রওনা দেয়। পরের দিন সকালে গাড়িটি ফিরে আসে খালের পাড় থেকে, কিন্তু ভেতরে কেউ নেই। শুধু গাড়ির কাঠের তলায় জমাট বাঁধা রক্ত আর 3 জনের পায়ের ধুলো মাখা চটি পড়ে আছে। করিম শেখ একাই গাড়ি থেকে নেমে আসে। তার চোখ ছিল লাল, মুখে একটা বিকৃত হাসি। জিজ্ঞাসা করলে বলে, ওদের একটা কাজে নদীপথে রেখে আসছি। কিন্তু সেই 3 ব্যক্তির আর কোনো খোঁজ মেলে না। সপ্তাহখানেক পরে খালের নিচু ধারে এক বন্যার পানিতে 3টি মৃতদেহ ভেসে ওঠে। দেহগুলো এমন বিকৃত ছিল যে শনাক্ত করা কঠিন ছিল, কিন্তু স্থানীয়রা নিশ্চিত ছিল এরাই সেই মোবারক, সোহরাব ও জামাল। গলায় ফাঁসির দড়ির চিহ্ন ছিল, কিন্তু ডাক্তাররা বলেছিলেন মৃত্যুর আসল কারণ ভয়। তাদের হৃৎপিণ্ড যেন ভেতর থেকে ফেটে গেছে। এরপর থেকেই গাড়িটির ওপর অভিশাপ শুরু হয়। করিম শেখ প্রথম শিকার। 1996 সালের এক ভোর রাতে লোকজন দেখে করিম শেখ নিজেই সেই গাড়ি হাঁকিয়ে খালের দিকে যাচ্ছে, কিন্তু গাড়ির ভেতর থেকে একসাথে 3টি মানুষের আওয়াজ আসছিল, আয় আয় রে করিম,
তোর হিসেব নেওয়ার সময় হয়েছে। পরের দিন করিম শেখের দেহ খালে ভাসতে দেখা যায়। তার চোখ দুটো উদ্ধুল, মুখে চাপা দেওয়া ভয়ের চিহ্ন। মহিষ দুটো গাড়িসহ সেই খালের পাড়েই দাঁড়িয়েছিল, যেন কোনো ভাস্কর্য। তাদের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল, স্থানীয়রা শপথ করে বলেছে। তারপর গাড়িটি চলে আসে করিমের এক আত্মীয়ের হাতে, কিন্তু দুর্ভাগ্য যেন তার পিছু না ছাড়ে। 2001 সালে গাড়িটি একটি বাড়ি থেকে বরযাত্রী নিয়ে যাওয়ার সময় হঠাৎ মহিষ দুটো দুদিকে ছুটে যায়। গাড়িটা খালের দিকে গড়িয়ে যায়। 7 জন নিহত হন। বেঁচে যাওয়া একজন বলেছিলেন, গাড়িতে ওঠার সময় তিনি স্পষ্ট দেখতে পেয়েছিলেন গাড়ির সামনের আসনে 3টি অস্পষ্ট সাদা কাপড়ের মতন মানুষ বসে আছে, যারা হাসছিল নিঃশব্দে। 2005 সালে গাড়িটি একটি গ্রাম্য যাত্রায় ব্যবহৃত হয়। যাত্রা শুরুর আগে একটি শিশু চিৎকার করে বলে, ওই গাড়িতে 3টে কাকা বসে আছে, তারা আমায় ডাকছে। কেউ পাত্তা দেয়নি। রাত যাত্রা চলাকালীন মঞ্চের পেছন থেকে একসাথে 3টি গলায় গান শোনা যায়, মরণ রে তুহু মম শ্যাম সমান। বিদ্যুৎ চলে যায়। পরের দিন সেই যাত্রার দলের প্রধান অভিনেতাকে তার ঘরে মৃত অবস্থায় পাওয়া যায়। আত্মহত্যা। নোটে লেখা, ওরা আমাকে নিয়ে যাবে, আমি তাদের সাথে যাত্রা করব। গাড়িটি তখন পরিত্যক্ত হয়। খালের পাড়ে একটি বটগাছের নিচে জঙ্গলাকীর্ণ হয়ে পড়ে থাকে। কিন্তু সেখানেই ঘটনা থামেনি। 2018 সাল গ্রামের কিছু তরুণ যারা শহরে পড়াশোনা করে, তারা এই ঘটনা শুনে এটিকে কুসংস্কার বলে উড়িয়ে দেয়। তারা একটি রিয়ালিটি শো করার মতন করে, সেলফি তোলে, ভিডিও বানায় সেই গাড়ির সাথে। তাদের মধ্যে 4 জন এক রাতে সাহস দেখাতে গাড়ির ওপরে উঠে বসে। তাদের মধ্যে একজন ছিল রফিকুল ভাইয়ের ছোট ভাই সোহেল। রফিকুল ভাইয়ের চোখে জল নিয়ে বিবরণ। সোহেল ফোন করে বলল, ভাই, আমরা গাড়ির ওপরে বসে আছি, কিছুই তো হয় না, সব গল্প গাছা। তারপর হঠাৎ সে চিৎকার করে উঠল, না, ও কি, ছাড়ো আমাকে। ফোন কেটে যায়। আমরা দৌড়ে গেলাম। তারা 4 জনই গাড়ির ওপরে অচেতন অবস্থায় পড়ে আছে। তাদের শরীর বরফের মতন ঠান্ডা। 3 জনকে হাসপাতালে নিয়ে আসি, কিন্তু সোহেলের দেহটা আমরা গাড়ির নিচে সেই কাঠের তলায় পেলাম, যেখানে 1994 সালের রক্ত জমাট বেঁধেছিল। তার গলায় কোনো দড়ি ছিল না, কিন্তু গলায় গভীর দাগ। ডাক্তাররা বলেছিলেন হার্ট অ্যাটাক, কিন্তু আমি জানি ওরা তাকে নিয়ে গেছে। 2020 সাল থেকে গাড়িটি আবারও সক্রিয় হতে শুরু করে। স্থানীয়রা প্রায় রাত 10টার পর দেখতে পায় গাড়িটি নিজে নিজেই খালের পাড় ধরে চলছে। শব্দ আসে মহিষের পায়ের শব্দ, চাকার কৃটন, কিন্তু সামনে কোনো মহিষ নেই। গাড়িটি সম্পূর্ণ খালি, তবু চলমান। কখনো কখনো গাড়ির ভেতর মোমবাতির আলো জ্বলে, আর স্পষ্ট দেখা যায় 3টি বসে থাকা মানুষের সিলুয়েট। 2022 সালের বন্যায় গাড়িটির এক পাশ ডুবে যায় খালে। লোকজন ভেবেছিল এবার হয়তো শেষ, কিন্তু না, পানি সরে যাওয়ার পর দেখা যায় গাড়িটি আগের জায়গাতেই আছে, একটুও পচেনি, শুধু আরও করুণ আর ভয়ঙ্কর দেখাচ্ছে। আর সর্বশেষ গত মাসে জানুয়ারি 2024-এর ঘটনা। রফিকুল ভাইয়ের এক প্রতিবেশী কৃষক মুজিবর রহমান তার ছাগল খোঁজাতে গিয়ে রাত হয়ে যায়। ফেরার পথে সে সেই বটগাছের পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ সে দেখে গাড়িটির পাশে 3টি লোক দাঁড়িয়ে আছে, সাদা কাপড় পরা। তারা তাকে ইশারা করল। মুজিবর ভয় পেয়ে দৌড় দিল, কিন্তু পা যেন তেমন চলছিল না। পিছন থেকে শোনা গেল গাড়ির চলার শব্দ, আর সেই 3টি কণ্ঠস্বর একসাথে বলছে, তুইও আমাদের দলের, আয় আয়। মুজিবর বাড়ি পৌঁছায় প্রায় অর্ধমৃত অবস্থায়। তার গলায় 3টি আঙুলের দাগ নীল হয়ে ফুলে উঠেছিল। পরের দিন সকালে সে জ্ঞান ফিরে পায় এবং বলে, তারা তাকে বলেছে, আমাদের জন্য একজন চালক দরকার, করিম তো চলে গেছে, তুই আসবি। মুজিবর এখনো ভয়ে জড়সড় হয়ে থাকে। রাত হলে তার ঘরের দরজা জানালায় 3টি করে পেরেক মেরে দেয়। রফিকুল ভাইয়ের শেষ মেসেজ, এই গাড়ি এখন আর শুধু কাঠ, লোহা, বেতের গাড়ি নয়, এটা একটা জীবন্ত সত্তা গড়ে উঠেছে। এটা ক্ষুধার্ত, এটা নতুন সদস্য চায়। আমরা গ্রামের মানুষ ভেবেছিলাম সময়ের সাথে সব ঠান্ডা হয়ে যাবে, কিন্তু উল্টোটা হয়েছে। এখন শুধু রাত 10টায় নয়, দুপুরে ঝিম বৃষ্টির দিনেও গাড়ির ভেতর থেকে হাসির শব্দ শোনা যায়। যে গাছটা তার পাশে, সেই গাছের নিচে কেউ বিশ্রাম নিতে যায় না। গাছ থেকে কখনো পাতাও পড়ে না গাড়ির ওপর। সবচেয়ে ভয়ের ব্যাপার, গত সপ্তাহে আমরা দেখেছি গাড়ির পাশে মাটির ওপর 3 জোড়া পায়ের ছাপ, মানুষের পায়ের ছাপ, যা গাড়ির চারপাশে ঘুরে আবার গাড়ির ভেতর গিয়ে মিলিয়ে গেছে। কে জানে, হয়তো নতুন কাউকে নিয়ে আসতে গিয়েছিল, কিন্তু পায়ে ঠেকেনি। আপনারা কেউ কখনো ঠাকুরগাঁওয়ের রানী সংকুইলের দিকে যাবেন, বিশেষ করে নিশ্চিন্তিপুর খালের পাড়ের দিকে, রাত নামার পর কখনো যেও না।
আর যদি দেখো একটা পুরনো অর্ধপচা মহিষের গাড়ি দাঁড়িয়ে আছে, পালাও, সঙ্গে সঙ্গে পালাও, কারণ সেটা তোমাকে দেখেই ফেলেছে কিনা তুমি জানতে পারবে না। এই ছিল আজকের প্রথম ঘটনা। এই ঘটনাটিতে কি সেই 3 নির্যাতিত আত্মার খুব মিটেছে, নাকি তারা নিজেদের শক্তিকে বাড়িয়ে তুলে পুরো গ্রামটিকেই একটা বিশাল কবরের দিকে নিয়ে যাচ্ছে? চিন্তা করে দেখুন, যখন ন্যায় বিচার মৃত্যুর পরও মেলে না, তখনই সৃষ্টি হয় এমন অশরীরী শক্তি যা সময়ের সীমানা পেরিয়ে প্রতিশোধ নেয়। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা কী ধরনের ঘটনা শুনতে চান সেটাও কমেন্ট বক্সে জানাবেন। অশরীরী কখনোই কালো জাদু, অন্ধবিশ্বাস, কুসংস্কারকে প্রমোট করে না। আর অশরীরীর সকল ঘটনা আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা একান্তই আপনার নিজের ব্যাপার। তবে বিনোদন হিসেবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। রাত 10টা মানেই অশরীরীর রাত। এখন আরও গভীর আতঙ্কের দিকে যাওয়া যাক, যেখানে মাটির নিচ থেকে উঠে আসে এক ভয়ঙ্কর আহ্বান। দ্বিতীয় ঘটনা, মিঠা মইনের কান্না, যে পুকুরে ডুবে মরেনি কেউ। দ্বিতীয় ঘটনাটি আমাদের পাঠিয়েছেন নুসরাত জাহান মিম। মিম ঢাকায় পড়ালেখা করেন, কিন্তু তার পরিবার কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার শ্যামগঞ্জ গ্রামের বাসিন্দা। অসংখ্য ধন্যবাদ মিমকে তার এই ব্যক্তিগত মার্মিক অভিজ্ঞতা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। এটি শুধু একটি ভৌতিক ঘটনা নয়, এটি একটি হারিয়ে যাওয়ার সভ্যতার প্রত্নতাত্ত্বিক অভিশাপ, যা আধুনিক সময়ে এসেও তার মৃত্যু পরোয়া ডাক বন্ধ করেনি। এবং আমি আপনাকে সতর্ক করে দিচ্ছি, এই ঘটনার বিস্তারিত এতটাই মার্মিক ও বিকট যে অনেকের জন্য অসহনীয় হতে পারে। যদি আপনার মানসিক অবস্থা স্থির না থাকে, এখনই ভিডিওটি বন্ধ করে দিন। ঘটনাটি মিমের নিজের ভাষায় শুরু করছি। আমাদের গ্রামে একটি জায়গা আছে, স্থানীয় ভাষায় যাকে বলে ভাঙা বাড়ির পুকুর। এটি একটি প্রাচীন জমিদার বাড়ির ধ্বংসাবশেষের মধ্যেকার একটি বিরাট পুকুর। পুকুরটির পানি বছরের পর বছর কখনো শুকায় না, এমনকি চরম খরাতেও না। পানি ঘন গাঢ় সবুজ, যেন কয়েক হাজার বছরের শ্যাওলা নোংরার স্তর। পুকুরের চারপাশে প্রাচীন ইটের ভগ্নাংশ, কারুকার্য খচিত পাথরের টুকরো আর ঘন জঙ্গল। বাড়িটির ইতিহাস কেউ ঠিক জানে না। প্রবীণদের মুখে শোনা যায় এটা ছিল এক নিঃসন্তান অত্যাচারী জমিদার রামচন্দ্র রায়ের বাড়ি। তিনি 1947 সালের দেশভাগের সময় কুলি কামারের উপর অকথ্য অত্যাচার চালাতেন, বিশেষ করে যারা তার পুকুরে মাছ চুরি করত বলে সন্দেহ হতো। কথিত আছে তিনি চোর ধরে তাদের পুকুরের ঘাটে বেঁধে রেখে ধীরে ধীরে পানিতে ডুবিয়ে মারতেন, অথবা জীবন্ত অবস্থায় পুকুরের মাঝখানে ফেলে দিতেন। 1952 সালের দিকে এক রাতে সেই জমিদার বাড়িতে এক ভয়াবহ অগ্নিকাণ্ড হয়। জমিদার তার স্ত্রী সহ সেই আগুনে পুড়ে মারা যায়। কিন্তু আশ্চর্যের বিষয়, পুকুরের পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলে আগুন আরও বেড়ে যেত বলে শোনা যায়। তারপর থেকেই জায়গাটি ভূতের বাড়ি নামে কুখ্যাত। আমার নিজের অভিজ্ঞতা শুরু হয় 2019 সালে। তখন আমি এইচএসসি পরীক্ষা দিয়েছি, গ্রামের বাড়িতে ছুটিতে আছি। আমাদের বন্ধুদের গ্রুপ, আমি, আমার চাচাতো ভাই সাগর আর আরেক বন্ধু রাজীব, আমরা একদিন দুপুরবেলা সাহস দেখাতে সিদ্ধান্ত নিলাম পুকুরের ধারে যাব। আমরা গেলাম। প্রথমে কিছুই হলো না, শুধু একটা গমগমে ভাব আর অতিরিক্ত ঠান্ডা বোধ হচ্ছিল গরমের মাঝেও। আমি পুকুরের ধারে একটা সুন্দর ফুটে ওঠা নীল পদ্ম দেখতে পেলাম, যা পুকুরের একদম কিনারে এসেছিল। আমি হাত বাড়িয়ে তাকে ছুঁতে যাব, এমন সময় সাগর হঠাৎ আমার হাত টেনে চিৎকার করে বলল, মিম, ওটা দেখ। আমি তাকালাম। পদ্মফুলের ঠিক নিচে, ঘন সবুজ পানির নিচে স্পষ্ট একটা মানুষের মুখ ভেসে উঠছিল। মুখটা ছিল প্রসারিত, চোখ দুটো খোলা আর হাসছিল, একেবারে নিশ্চল, ভয়ঙ্কর এক হাসি। আমরা পেছনে হটলাম, কিন্তু সেই মুহূর্তেই পুকুরের ওপরে, পানির ওপরে একটা ভারী কাপড় ভেজার মতো শব্দ হলো, চ্যাপ, আর পদ্মফুলটা হঠাৎ করে ডুবে গেল। তার জায়গায় একটা বুদবুদ উঠল, যেন কেউ নিঃশ্বাস ফেলল। আমরা দৌড় দিলাম। সেই রাত থেকে আমার স্বপ্নে একটা মুখ হাসতে শুরু করে, সেই একই মুখ। আমি জেগে উঠতাম কাঁপতে কাঁপতে। কিন্তু সেটা তো শুধু শুরু ছিল। এরপরের ঘটনাগুলো মিম ধারাবাহিকভাবে বর্ণনা করেছেন, যা 2020 থেকে 2024 সাল জুড়ে ঘটেছে। 2020 সাল, গ্রামের এক গরিব মৎস্যজীবী কালাচাঁদ তার ছেলে মঙ্গলকে নিয়ে পুকুরে গোপনে মাছ ধরতে যায় রাতের আধারে। পরের দিন সকালে কালাচাঁদের দেহ পুকুরের ঘাটে পাওয়া যায়, ভিজে কাদায় লাখামাখি। তার মুখের ভেতর কাদা ও শ্যাওলা ভর্তি। সে বেঁচে ছিল, কিন্তু তার জ্ঞান লোপ পায়। সে শুধু একটা কথাই বারবার বলতো, ওরা বলছে খালি পেটে থাকবি না, ওদের খাওয়াবি। আর তার ছেলে মঙ্গলের কোনো হদিশ মিলল না। 1 মাস পর গ্রামের অন্য একটা পুকুরে মঙ্গলের বিকৃত দেহ ভেসে ওঠে। ডাক্তারি রিপোর্টে বলা হয় ড্রাউনিং, কিন্তু তার পেট খুলে দেখা যায় ভেতরে পুরনো শ্যাওলা, কাদা আর জীবিত ব্যাঙাচির মতো কিছু ছিল। 2021 সাল,
মিম ঢাকায় চলে আসেন, কিন্তু তার পরিবারের উপর দুর্ভাগ্য নেমে আসে। তার বাবা, একজন স্কুল শিক্ষক, হঠাৎ অসুস্থ হয়ে পড়েন, প্রচণ্ড জ্বর আর ভয়। তিনি বলতেন রাতে তার শোয়ার ঘরের ভেজা মেঝেতে কার যেন পায়ের শব্দ শোনে। মিমের মা একদিন সকালে দেখেন বাড়ির উঠানে ভেজা পায়ের ছাপ, যা সরাসরি বাড়ির করাতলার একটি পুরনো কুয়ার দিকে গিয়ে মিলিয়ে গেছে, যে কুয়াটা কখনো ব্যবহৃত হয় না। তারা এক সন্ন্যাসী ডাকেন। সন্ন্যাসী বললেন, তোমাদের পরিবারের কারো ওপর একটা জলের ভূতের অ্যাটাচমেন্ট হয়েছে। এটা খুব প্রাচীন, খুব ক্ষুধার্ত। এটা শুধু মৃত্যু চায় না, এটা কম্প্যানিয়নশিপ চায়। তিনি কিছু মন্ত্র দিলেন। সাময়িকভাবে ভালো হলেও মিমের বাবার অবস্থা আবার খারাপ হতে থাকে। 2022 সাল, টার্নিং পয়েন্ট। গ্রামের কিছু যুবক যারা এইসব গপ্প বিশ্বাস করত না, তারা একটা এক্সপেরিমেন্ট করতে গেল। তারা একটি খালি বোতলের সাথে বেঁধে পুকুরের মাঝখানে ছেড়ে দিল, যাতে নিচের ভিডিও ধারণ করে। তারা রিমোট দিয়ে বোতল টেনে আনলো। ভিডিও ফুটেজে যা ছিল তা আজও মিমের ফোনে সংরক্ষিত আছে। মিমের বর্ণনা: প্রথমে কিছুই না, শুধু ঘন সবুজ অন্ধকার। তারপর হঠাৎ আলো জ্বলে, যেন ক্যামেরার লাইট অন হয়ে গেছে, যদিও আমরা লাইট দিইনি। তখন স্পষ্ট দেখা গেল পুকুরের তলদেশ পুরো ইট দিয়ে সাজানো, যেন একটা ডুবে যাওয়া রাস্তা বা ঘরের মেঝে। আর সেই ইটের ফাঁকে ফাঁকে অসংখ্য মানুষের কঙ্কাল, হাড়, তারা একটার উপর একটা জড়াজড়ি করে আছে। আর সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য ছিল, ক্যামেরাটি যখন উঠে আসছিল তখন পানির স্তর ভেদ করে অসংখ্য হাত দেখা গেল, যেন তারা ক্যামেরাটিকে টেনে নিচে নামাতে চাইছে। আর শেষ ফ্রেমে স্পষ্টভাবে একটি নারী মুখ, চোখ বন্ধ, মুখ হাসি হাসি, কিন্তু তার গলা পর্যন্ত অংশ পচে গেছে, শ্যাওলায় ঢাকা। এই ভিডিও দেখার পর যুবক দলের একজন, রাব্বি, 1 সপ্তাহের মধ্যে আত্মহত্যা করে। সে নোটে লিখে যায়, ওরা প্রতি রাতেই আমার জানালায় টোকা দেয়, ওরা আমাকে নিচে চায়। 2023 সাল, ঘটনা আরও বিকট রূপ নেয়। পুকুরটির পানি এবার গ্রামের দিকে বাড়তে শুরু করে। শুষ্ক মৌসুমেও পুকুরের পাড় ভেঙে পানি আশেপাশের জমিতে ছড়িয়ে পড়ে। সেই জমিতে যেসব ফসল হয় সেগুলো দেখতে স্বাভাবিক, কিন্তু স্বাদে তেতো, আর খেলে মানুষ ও গবাদি পশু অসুস্থ হয়ে পড়ে। একদিন ভোররাতে পুকুর সংলগ্ন রাস্তা দিয়ে যাওয়া একটি ভ্যান গাড়ি হঠাৎ ইঞ্জিন বন্ধ হয়ে যায়। ড্রাইভার দেখতে পায় পুকুর থেকে উঠে আসছে এক ঝাঁক সাদা কাপড় পরা মানুষ, যাদের পা জলে ভিজে আছে। তারা নিঃশব্দে গাড়ির দিকে এগিয়ে আসে। ড্রাইভার মূর্ছা যায়, তাকে উদ্ধার করা হয়। তারপর থেকে রাত 11টার পর ওই রাস্তা দিয়ে কেউ যায় না। 2024 জানুয়ারি মাসের চূড়ান্ত ঘটনা, যা মিমকে এই ঘটনা শেয়ার করতে বাধ্য করে। মিমের ছোট বোন তামান্না, বয়স 12, একদিন বিকেলে বাড়ির পেছনে খেলছিল। হঠাৎ সে চিৎকার করে ওঠে। সবাই ছুটে যায়। তামান্না অচেতন। তার হাতে শক্ত করে একটি পুরনো সোনার মল বাঁধা, যা সম্পূর্ণ ভেজা ও কাদায় মাখামাখি। মলটি তারা চেনে না। মিমের দাদি দেখেই চিনতে পারলেন এটি সেই জমিদার বাড়ির রানীর মল, যা তিনি মিমের দাদিকেও একসময় দেখিয়েছিলেন পুরনো অ্যালবামে। প্রশ্ন হলো, সেটা তামান্নার হাতে এলো কিভাবে? তামান্না জ্ঞান ফিরে একটি ভয়ঙ্কর কথা বলে। সে বলে, একটু আগে একটি খুব সুন্দর নীল শাড়ি পরা কাকিমা তাকে ডেকেছিল। কাকিমা তাকে বলেছিল, তোমার বোন মিম আমার খুব পছন্দ, তুমি ওকে বলো আমার পুকুরে আমার হারানো মলটা পড়ে আছে, ওটা এনে দেবে, আমি ওকে অনেক কিছু দেব। তামান্না তাকে জিজ্ঞেস করেছিল, আপনি কে? নারীটি হেসে বলেছিল, আমি এই বাড়ির কর্ত্রী, আমার অনেকগুলো সন্তান আছে, কিন্তু তারা সবাই শুয়ে আছে, আমি একা। তারপর নারীটি তামান্নার হাতে মলটা পরিয়ে দেয় এবং বলে, এটাই নিশানি। তামান্না চোখের পলকে দেখে নারীটির পোশাক থেকে পানি ঝরছে, আর তার পায়ের নিচ থেকে শুরু করে দূরের পুকুর পর্যন্ত একটা ভেজা রেখা টেনে গেছে। মিম বললেন, আমি এই ঘটনার পর বুঝতে পেরেছি ওটা আমাকে টার্গেট করেছে। আমি ছোটবেলায় একবার সেই পুকুরের ধারে যাওয়ার কারণে, কিংবা আমি ওই পদ্মফুল ছুঁতে যাওয়ার কারণে আমার ওপর তার নজর পড়েছে। সে আমাকে চায়, আমার পরিবারকে সে হেনস্থা করছে আমাকে পাওয়ার জন্য। এখন রাত হলে আমার ফোনে আননোন নাম্বার থেকে কল আসে। ধরলে কেউ কথা বলে না, শুধু জলের ফোঁটার শব্দ আর দূর থেকে কোনো নারীর গুনগুনানি শোনা যায়। আমি আমার বাড়ির আয়নায় কখনো কখনো আমার পিছনে সেই নীল শাড়ির নারীকে দাঁড়িয়ে থাকতে দেখি, কিন্তু ঘুরে তাকালে কেউ থাকে না। আমার শরীরে অকারণে জল পড়া দাগ হয়, যেন কেউ ভেজে হাত দিয়ে স্পর্শ করেছে। মিমের শেষ আবেদন, আমি জানি না কি করতে হবে। স্থানীয় মসজিদ মন্দিরের যারা এসেছেন তাদের কোনো কাজ হয়নি, বরং গত সপ্তাহে পুকুরের পাশের জঙ্গলে একটি পুরনো কুয়ের সন্ধান মিলেছে, যার ভেতরে অসংখ্য শিশুর হাড় পাওয়া গেছে। মনে হচ্ছে জমিদার নিঃসন্তান ছিল না, বরং তার গোপন সন্তানদের সে সেখানে ফেলত।
এই সব আত্মা এখন একত্রিত হয়েছে এবং তাদের মা সেই জমিদার পত্নীর আত্মা তাদের জন্য কম্প্যানিয়নশিপ খুঁজছে। সে আমাকে চায়। আমি ভয়ে আছি। আমি এই ঘটনা শেয়ার করছি এই জন্য যে হয়তো কেউ কোনো উপায় জানেন। আর হ্যাঁ, যদি কখনো মিঠামইনের শ্যামগঞ্জ গ্রামে যান, দূর থেকেও সেই ভাঙা বাড়ির পুকুরের দিকে তাকাবেন না, কারণ স্থানীয়রা এখন বলে যে ওই পুকুরের দিকে তাকায় তার ছবি পানির নিচে একটা আয়নায় আটকা পড়ে যায়, আর তখন সে তোমার জন্য অপেক্ষা করতে শুরু করে। রাত 10টা মানেই অশরীরীর রাত। আজকের দুটি ঘটনা আমাদের দেখালো অত্যাচার আর হত্যার গভীর ক্ষত কখনো মাটি চাপা দেওয়া যায় না। সেটা হয় ঠাকুরগাঁওয়ের মহিষের গাড়ির মতো বাহনে প্রেতাত্মা হয়ে ফিরে আসে, নয়তো মিঠামইনের পুকুরের মতো এক জলাশয়ে চিরস্থায়ী আতঙ্কের ঘাঁটি বানিয়ে থাকে। সেই ভাঙা বাড়ির পুকুরে কি সত্যি অসংখ্য আত্মা কম্প্যানিয়নশিপের জন্য অপেক্ষা করছে? মিম কি নিরাপদ থাকবেন? আমরা জানি না। তবে সন্ধ্যার পর যদি আপনার ফোনে আননোন কল আসে আর শুনতে পান জলের শব্দ, তাহলে ভুলেও জবাব দেবেন না, কারণ হয়তো কেউ আপনাকে নেমন্তণ জানাচ্ছে তার নিচের জগতে। এবার একটু পিছন ফিরে তাকান। নিশ্চয়ই কেউ নেই, কিন্তু যদি থেকে থাকে তাহলে মনে রাখবেন রাত 10টা মানেই অশরীরীর রাত। আপনারা কেউ যদি এমন কোনো অভিজ্ঞতার শিকার হয়ে থাকেন যা বিশ্বাস করতেও কষ্ট হয়, তা আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের ইমেল বা সোশ্যাল মিডিয়ায় জানাবেন। আমাদের ইমেল অ্যাড্রেস হলো oshoriri@gmail.com। আগামীকাল রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো ভয়ের ঘটনা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। শুভরাত্রি।